আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মুক্তাদির। অনেক দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসাবে অনলাইনে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ এবং সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণে। ফিরছি আলোচনা মোস্তফা ফিরোজকে দিয়ে শুরু করি। মোস্তফা ফিরোজ, আপনি জেনে থাকবেন যে সব জল্পনা কল্পনার অবসান শেষে 25শে ডিসেম্বর ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকালকে রাত 9:30টায় এটি প্রেস কনফারেন্সে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদেরকে জানান। না, এটা তো একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ঘোষণা এবং খুবই সময়োপযোগী আমি বলবো ঘোষণা, কারণ সত্যি সত্যি একটা অনিশ্চয়তায় ভাসছিল। এই যে দেখেন, তফসিল হবার পরেও মানুষের মধ্যে এই কনফিডেন্সটা ছিল না যে নির্বাচন হবে, তো কোনোভাবেই হচ্ছিল না। কারণ মানে মানে মূল যে দলটা নির্বাচন করবে সেই দলের কাণ্ডারি নেই। বেগম খালেদা জিয়া অসুস্থ, উনার একদম কি বলে শেষ সময় আছে, ভেন্টিলেশনে আছে। তার মধ্যে আবার তারেক রহমান নাই, তো তাহলে নির্বাচনটা কিভাবে হবে? তো এরকম যখন অনিশ্চয়তা, তার মধ্যে আজকের যে ঘটনাটা, সারাদিন দুপুর থেকে ওসমান হাদি গুলিবিদ্ধ হবার ঘটনার পর থেকে এই অনিশ্চয়তাটা আরো বাড়ল। মনে হলো যে আবার সেই নানান রকম বিশৃঙ্খলা তৈরি, যেমন মির্জা আব্বাসকে এক ধরনের হেনস্থার মতন করা হলো ঢাকা মেডিকেলে। কেন করলো আমি বুঝলাম না। এটা কি বিএনপি কে প্রতিপক্ষ কেন দাঁড় করানো হলো এই ঘটনায়? এটাও আমার কাছে খুবই মিস্টেরিয়াস। তারপরে বাসে আগুন দেওয়া হলো, মনে হলো যেন একটা অরাজকতা, নির্বাচনের বদলে একটা অরাজকতা তৈরির একটা পায়তারা করছিল কেউ কেউ এই সুযোগগুলোকে কাজে লাগিয়ে। অন্যদিকে কেন তারেক রহমান আসছেন না, বেগম খালেদা জিয়ার এই অবস্থা, এইটা নিয়েও শোরগোল তোলা হচ্ছিল। সেরকম সময় তারেক রহমানের এই ঘোষণাটা আমি মনে করি শুধু বড় দল হিসেবে বিএনপি না, একটা নির্বাচনের পক্ষে একটা হাওয়া উঠবে ওনার আশার মধ্য দিয়ে। কারণ এমনিতেই এর আগে বিএনপি প্রার্থী তালিকা ঘোষণা করার পর বেশ হাওয়া উঠেছিল, কিন্তু আবার দলীয় বিভিন্ন পর্যায়ে তৃণমূলের বিশৃঙ্খলার কারণে এবং অন্যান্য দলগুলোর মধ্যে এক ধরনের নিষ্ক্রিয়তার কারণে ঠিক সেইভাবে হাওয়াটা তুলছিল না। যদিও জামাত খুব কাজ করছিল নির্বাচনের পক্ষে, কিন্তু তাদের সেই কাজ করাটা খুব প্রকাশ্যে ছিল না। আবার তারা কিছু কিছু জায়গায় সমাবেশ করে বিএনপিকে এক ধরনের দোষারোপ করার চেষ্টা করছিল। তো এরকম অবস্থার মধ্যে বিএনপি দৃশ্যত কোণঠাসা হয়ে যাচ্ছিল নানা ঘটনার প্রবাহে। তো আজকে 9:30টার সময় অনেকটা আকস্মিক ভাবেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক রহমানের দেশে আসার ঘোষণা দেয়াতে আমি মনে করি যে বিএনপি চাঙ্গা হবে এবং নির্বাচন নিয়ে যে একটা অনিশ্চয়তার কালো মেঘ, সেই মেঘটা আস্তে আস্তে দূর হতে শুরু করবে। জি মুস্তাফিজ, আপনার কাছে একটু শুনতে যাচ্ছি। আমরা একটা স্টেটমেন্ট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেখতে পেয়েছিলাম ফেসবুকে। ম্যাডাম জিয়া যখন অসুস্থ হয়ে ছিলেন, এখনও আছেন এভার কেয়ারে, তখন বলছেন যে দেশে ফিরে আসলে তার একক ডিসিশন নেয়। এখানে আমরা অনেক প্রশ্ন আসলে খুঁজেছি, সিকিউরিটি থ্রেট বা অনেক কিছুই থাকতে পারেন, কিন্তু আজ গতকাল যে জিনিসটা আমরা দেখলাম, আসলে তফসিল ঘোষণা হওয়ার 20 বা 21 ঘন্টা পরে হাদি যখন গণসংযোগে ব্যস্ত ছিলেন তখনই গুলিবিদ্ধ হন। এই যে একটা সিকিউরিটি থ্রেট, এর মধ্যে তারেক রহমানের আসার যে ঘোষণা, এইটা আসলে এই সিকিউরিটিটা আসলে ওনার তো একটা সিকিউরিটি এনশিওর করা অবশ্যই দরকার। আসলে বর্তমান সরকার আসলে কতটুকু প্রিপেয়ার্ড এই সিকিউরিটি এনশিওর করার জন্য? আমার ধারণা সরকারের পক্ষ থেকে সেটা হয়তো এনশিওর করা হয়েছে, কারণ সরকারও কিন্তু একটু অপ্রস্তুত অবস্থার মধ্যে। কারণ এই সরকারের তো কোনো রাজনৈতিক বেজ নাই। এই সরকার ডিপেন্ড করে বিএনপি, জামাত, রাজনৈতিক দলগুলোর উপর। কিন্তু এই রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা অংশ ক্রমেই ডক্টর ইউনূসকে চাপের মধ্যে ফেলতে চাচ্ছিল, এবং তখন স্বাভাবিকভাবে সরকারের একটা এক্সিস্টেন্স, নির্বাচনী চ্যালেঞ্জ, এই অবস্থার মধ্যে আমার ধারণা যে পর্যাপ্ত নিরাপত্তার হয়তো তারা ব্যবস্থা নিয়েছে, আশ্বাস দিয়েছে। সেগুলো হয়তো সবগুলো আমরা জানি না ভেতরে কি ঘটনা ঘটেছে, কিন্তু তারপরেও বড় রাজনৈতিক দল এবং তারেক রহমান যেহেতু নেতৃত্ব দেবেন দলকে এবং দেশকে, সেই কারণে তিনি হয়তো
পরিস্থিতি বিবেচনা করে দেখছে যে এই ধরনের মানে ঝুঁকি সত্ত্বেও তাকে আসতে হবে এবং এই ঝুঁকি মোকাবেলা করেই তাকে মানে সামনে এগোতে হবে। এবং হয়তো সরকারের পক্ষ থেকে ভেতরে ভেতরে হয়তো তার নিরাপত্তার ব্যাপারটা ইনশিওর করা হয়েছে। সব মিলায় হয়তো গত কয়েকদিনের আলাপ আলোচনার পর এবং পরিস্থিতি যেভাবে অবনতির দিকে যাচ্ছিল সেই কারণে এই ঘোষণাটা দিয়েছে। এখনো দেখেন সময় আছে, 25 তারিখ। এই সময়ের মধ্যে নিশ্চয়ই সিকিউরিটির ব্যাপারটা সরকার এনশিওর করবে এবং এটা তো সরকারের দায়িত্ব। কারণ মানে বড় বড় থ্রেট কার জন্য? আপনার আমার জন্য না, যাদের জন্য তাদের জন্য তো সরকারেরই দায়িত্ব রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা। জি, আমরা একটু মাসুদ কামালের কাছে যাই। মাসুদ কামাল, একই প্রশ্ন। তারেক রহমান ফিরছেন 25শে ডিসেম্বর, একই প্রশ্ন আপনার কাছে। জি, না, তারেক রহমান ফিরছেন এটাতে এই খবরে আমি ব্যক্তিগতভাবে খুবই খুশি। খুশি কারণ আমি অনেকদিন ধরে এই প্রশ্নটা কিন্তু করছিলাম। প্রশ্নটা অনেকের মনেই আছে, বাট আমি এটা উচ্চারণ করতাম বারবার যে উনি কেন আসবেন না, এবং না আসার কারণটা যদি ভ্যালিড হয় সেটা কেন উনি আমাদেরকে জানাবেন না। তো যাই হোক, জানানোর প্রয়োজন পড়ে নাই, উনি যে আসছেন। এবং এটা জেনে আমি নিজে আনন্দিত এই কারণে যে আমি সবসময় চাই যে যে রাজনৈতিক দলগুলো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তার যে শীর্ষ নেতৃত্ব দেশে থাকবেন। না থাকলে তাদের কি ক্ষতি হয় না হয় সেটা নিয়ে আমার আলোচনার ব্যাপার না, এটা নিয়ে আমি বদার না। আমি বদার এই কারণে যে এরাই তো ক্ষমতায় আসবেন। যারা ক্ষমতায় আসবেন, যে নেতা হবেন আমাদের দেশে, তার মুখটা, তার কথাটা তো আমি সরাসরি শুনতে চাই, ভার্চুয়ালি শুনতে চাই। যে কারণে আমার খুবই প্রত্যাশা ছিল, এবং এই প্রত্যাশা প্রকাশ করতে যে কখনো কখনো আমি রীতিমতো রূঢ়বন্ত হয়েছি যে কেন উনি আসছেন না। তো উনি আসছেন, এটা আমার জন্য একটা ইতিবাচক খবর। এবং আমি মনে করি, এখন আমার কেন যেন মনে হয়, এখন এই মুহূর্তে মনে হচ্ছে আজকে ঘোষণাটা শোনার পর, দেখুন উনি যে 25 তারিখে আসেন, তাহলে হাতে সময় থাকবে 1.5 মাস। ঠিক 1.5 মাস পরে নির্বাচন হবে। আমার এখন মনে হচ্ছে যে কেন যেন, যে আমি তো ভুলও করি, তো আমার মনে হচ্ছে যে এটা বোধহয় বিএনপির একটা স্ট্র্যাটেজি ছিল যে উনি এতদিন পরে আসবেন, এত বছর পরে আসবেন, এসে মাত্র সময় পাবেন 1.5 মাস, এবং এই 1.5 মাসে ওনাকে নিয়ে যে হাইপটা উঠবে, এটা কিন্তু 1.5 মাস চলতে থাকবে। এবং এই যে জোয়ার, এই যে ধাক্কা, এই ধাক্কাটা নির্বাচনেও তাদের জন্য একটা খুব ভালো ফল বয়ে আনবে। হয়তো এই স্ট্র্যাটেজিক্যাল কারণেই উনি হয়তো ইচ্ছা করে দেরি করেছেন, নানা সমালোচনার মুখে পরেও দেরি করেছেন, হতে পারে। এটা কিন্তু স্ট্র্যাটেজি হিসেবে মোটামুটি খারাপ না। কারণ একটা মানুষ আসলে হয় কি, তার ভালো মন্দ সব বোঝা যায়। কিন্তু যখন উনি নির্বাচনে ঠিক 1.5 মাস আগে আসেন, তখন ওনার মন্দগুলি আর কেউ বোঝার সময় পাবেন। ওনার ভালোগুলি নিয়ে উনি কিন্তু আবির্ভূত হবেন, এবং দ্রুত বেগে ওনাদের যে লক্ষ্য, সেই লক্ষ্য অর্জনে মাঠে নামবেন। সেদিক দিয়ে ভাবতে গেলে এখন মনে হচ্ছে আমার যে আমার এই উদ্বেগটাই হয়তো ভুল ছিল, ওনাদের এই কৌশলটাই হয়তো সঠিক। যাই হোক, এটাতে আমি আনন্দিত যে ওনারা একটা মানে আসলে ওনারা তো পলিটিশিয়ান, আমরা তো আম জনতা, আমরা অনেক কিছু বুঝি না। আমরা যখন যেটা বুঝি সেটাই বলি, যা দেখি সেটাই বলি। হয়তো তার পেছনে কোনো দৃশ্য থাকে, সেটা আমাদের দেখা হয় না বলে আমরা না বুঝে হইচই করি। না, এটা ভালো। মাসুদ কামালের চাপের মুখে তারেক রহমান আসছেন অবশেষে, এটা যদি শিরোনাম করতে পারতাম খবরের, তাহলে ভালোই তো আমার জন্য। না না, আমি যেটা বুঝি আর কি, আমার এখন মনে হচ্ছে যে দেখেন, ঠিক 1-1.5 মাস, এই 1.5 মাস তো ওনাকে বোঝার কোনো সময়ই পাবে না। এর আগেই যে জোয়ারটা উঠবে, এই জোয়ারেই কিন্তু অনেক কিছু ভেসে যাবে আমার ধারণা। মাসুদ কামাল, একটু আপনার কাছে আমি জানতে চাই, মানে তারেক রহমানকে বোঝার জন্য কি দরকার আসলে? আপনি বলতেছেন বোঝার সময়, মানে তারেক রহমানকে তো আমরা দেখছি ওনার পলিটিক্যাল হাই যে ম্যাচিউরিটি উনি দেখাচ্ছেন, যেভাবে কথা বলছেন, মানে কি, মানে আপনি কি বোঝার কথা বলছেন আসলে তারেক রহমান? আমি আপনাকে একটা কথা বলি, শুনেন, ভার্চুয়ালি দেখা আর ফিজিক্যালি দেখা এক জিনিস। আর আমাদের গ্রাম দেশে একটা প্রবাদ আছে, বুঝছেন, অনেক পুরনো প্রবাদ, কিন্তু খুবই কার্যকর প্রবাদ। সেই প্রবাদটা হলো, সেই মানুষটা তত বেশি ভালো যার সম্পর্কে আপনি যত কম জানেন। ঠিক আছে? তো আপনি দেখবেন তারেক রহমান এই দেশে, আপনি তার সম্বন্ধে কিছুই জানেন। আপনি দেখছেন কবে তাকে বলেন তো? 2007 সালে দেখছেন তাকে আপনি সর্বশেষ। 2007 সালে আপনি বয়স কত আছে? ধরেন আমার বয়স আপনার অনেক বেশি ছিল। আমিও কি দেখছি, এই গত 17-18 বছর ভুলে গেছি। যেটা ছিল, যেটা মাথা মধ্যে আছে, ওটা হলো শেখ হাসিনা কর্তৃক প্রচারিত তারেক রহমানের একটা চারিত্রিক বৈশিষ্ট্য। ওটা তো ওনার প্রচারিত।
কিন্তু বাস্তবতা আমি কি দেখছি আমার নিজেরই ভালো মতো মনে নাই। এবং উনি তো সরকারে ছিলেন না, উনি সরকারের বাইরে ছিলেন, কাজেই আসলে কিছু দেখেন নাই, এই জাতীয় কিছু দেখে নাই। যা দেখছে ভার্চুয়ালি দেখছে। যখন কেউ ভার্চুয়ালি দেখে, যখন শুনেন একটা মানুষকে চিনতে হলে ওনার আগ পৌরের চেহারা দেখতে হয়, ওনার আনুষ্ঠানিক চেহারা দেখলে হয় না। আমি যখন রাস্তায় বের হই তখন আমি তো সেজে গুজে বের হই। আমি যখন কোনো একটা আলোচনায় যাই তখন তো আমি প্ল্যান প্রোগ্রাম করেই যাই, আমি হয়তো মিষ্টি মিষ্টি কথা বলি, কিন্তু আমি ঘরে কিভাবে কথা বলি এটা যারা আমার সঙ্গে বসবাস করে সবসময় দেখে, তারা জানে। যখন একটা লোক বছরের পর বছর থাকে, আমি একটা আরেকটা এক্সাম্পল দিয়ে বলি। দেখেন জামাতের আমির সাহেব একটা মিটিং এ গিয়ে পড়ে গেলেন, খেয়াল করেন কিন্তু উনি পড়ে গেলেন। এই পড়ে যাওয়া নিয়ে কত রকম নাটক হইলো, কেউ মুগ্ধ হইলো, কেউ বিরক্ত হইলো, কেউ নাটক বললো কিনা বলেন। এখন এই যে 3 ধরনের বলা বলি, এখন যদি এই পড়ার দৃশ্যটা কেউ না দেখতো তাহলে কিন্তু কোনো কথাই বলতো না। তো হিসাব করে কখন পড়েন, যখন বারবার সামনে আসেন তখনই একদিন পড়ে যান। তো উনি তো বারবার সামনে আসার সুযোগই পাবেন না, 1.5 মাস সময়, সারা দেশে একটা ঘুরানি দিতে যেতে এই সময় সে। কাজেই এটা হলো কি মানে একটা জোয়ার, জোয়ার কিন্তু সবসময় থাকে না, জোয়ারের পরে ভাটা আসে। উনি আর ভাটার সময় দেন নাই, এক জোয়ারেই ইলেকশন শেষ করে দিবেন। এটাও একটা আমি মনে করি একটা রণকৌশল হিসেবে আমি মনে করি অনেক কার্যকর রণকৌশল, আমার ধারণা। জি, আমাদের একটা বিরতির সময় হচ্ছে, বিরতি থেকে ফিরে এসে আমরা আলোচনা করব। প্রিয় দর্শক, সংবাদ সম্প্রসারণের একটি বিরতির সময় হচ্ছে, সঙ্গেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগত। সংবাদ সম্প্রসারণে আমাদের সাথে আছেন মোস্তফা ফিরোজ এবং মাসুদ কামাল। ফিরছি আলোচনায়। মোস্তফা ফিরোজ, আমরা একটু আজকে একটু ওসমান হাদিকে নিয়ে আসলে একটু কথা বলতে চাই, যেটা আমরা গতকালকে দেখতে পেলাম যে নির্বাচনী গণসংযোগে আসলে গুলিবিদ্ধ, মানে এই যে সিচুয়েশনটা আমরা দেখতে পেলাম, আসলে এটা কি বার্তা বহন করছে সামনে নির্বাচনকে ঘিরে? অনেকেই বলছেন নির্বাচন বানচালের পায়তারা, পাল্টাপাল্টি অভিযোগ হচ্ছে দলগুলোর মধ্যে। এটা তো বোঝাই যাচ্ছে পরিষ্কার যে কালকে তফসিল আজকে গুলিবিদ্ধ করা, একটা আতঙ্ক ছড়াই দেয়া, যাতে নির্বাচনের পরিবেশটা ভণ্ডুল হয়। তো সেই উদ্দেশ্যেই করা হয়েছে। এখন কারা জড়িত আমি এটা বলবো না, কারা নির্বাচন চায় না, কারা বানচাল চায়। বানচাল চায় এটা তো পরিষ্কার, আওয়ামী লীগের পক্ষ বানচাল চায়। আবার যারা নির্বাচনের কথা বলছে মিনমিন করে, কিন্তু আসলে ভেতরে ভেতরে চায় না, তারাও কিন্তু মানে এই ঘটনা ঘটাতে পারে। তো ফলে এটা একটা বহুমুখী তদন্ত এবং গভীর তদন্ত হওয়া দরকার, যে আসলে কারা নির্বাচন বানচালের এটা চেষ্টা করছে। এটা নিশ্চিত, মানে এই ব্যাপারে কোনো মানে ভুল নেই। এবং আমি আজকে খুবই অবাক এবং খুবই মানে বিস্মিত হলাম যে বিএনপির মতন একটা রাজনৈতিক দল, যারা প্রথম থেকে নির্বাচন চাইছে, সেই রাজনৈতিক দলের একজন নেতা, অন্যতম নেতা মির্জা আব্বাস, আজকে ঢাকা মেডিকেলে যাওয়ার পর তাকে ঘিরে একটা গ্রুপ ভুয়া ভুয়া ধ্বনি তুললো। কারণটা কি? এটাও তদন্ত করা দরকার। কি কারণে মির্জা আব্বাস প্রতিপক্ষ হয়ে গেল? কারা বানাচ্ছে? যারা বানাচ্ছে তারা কি আসলে নির্বাচন চায়, নাকি তারা একটা মব কালচার চায়? আমি এটা জানতে চাই। কারণ আপনি মানে সারা বছর আপনি নির্বাচনের বিপক্ষে থাকলেন, হঠাৎ করে চুপসে গেলেন, তারপর একটা ইস্যু তুলে আপনি যারা শুরু থেকে নির্বাচন চাইছে যে দল, সেই দলের নেতাদেরকে আপনি অপদস্থ করতেছেন। তাও কি এমন একটা স্পর্শকাতর সময়, ওসমান হাদি যখন নাকি জীবন মৃত্যুর সংখ্যায় লড়ছে, তার প্রতি সহানুভূতি জানায়। আমি তো দেখলাম সাথে সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিন্দা করলেন, তারেক রহমান লন্ডন থেকে ভিডিও বার্তা দিলেন, মির্জা আব্বাস গেলেন, জুবাইদুর রহমানও দেখতে গিয়েছিলেন। জি, জুবাইদুর রহমান দেখতে গিয়েছিলেন। জুবাইদুর রহমান এভার কেয়ারে ওসমান হাদির ভাই এবং বোনের সাথে কথা বলেছিলাম, দেখেছেন। এত আন্তরিকতা সত্ত্বেও মির্জা আব্বাসকে কারা ভুয়া ভুয়া করলো, কেন করলো, এটাও আমার জানা দরকার। যারা ভুয়া ভুয়া করলো তারা কি আসলে নির্বাচন চায়? নির্বাচনের জন্য কতটুকু প্রস্তুত তারা? নাকি নির্বাচন বাদেই তারা যেভাবে চলছে সরকার সেভাবেই চলবে এবং বেশ ক্ষমতার একটা স্বাদ তারা পাইতে থাকবে? এটাই কি তাদের উদ্দেশ্য? এটা আমার প্রশ্ন। আমি খুবই মানে যেমন ওসমান হাদির এই ঘটনাটা তীব্রভাবে নিন্দা জানাচ্ছি,
তেমনি যারা হাসপাতাল প্রাঙ্গণে মির্জা আব্বাসকে অপদস্থ করছে, আমি সেটারও তীব্রভাবে নিন্দা জানাচ্ছি। আমার কাছে মনে হচ্ছে যে দেশের ভেতরে দেশের বাইরে কোনো কোনো অংশ নির্বাচন ছাড়াই এইভাবে দেশ চলুক, এবং আরেকটা অংশ, বিশেষ করে দেশের বাইরের অংশ, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না এইরকম একটা মানে যে কোনো মূল্যে ঠেকাইতে হবে এরকম একটা প্রতিজ্ঞা নিয়ে তারা নামছে, এবং তারা শরীয়তপুর, মাদারীপুর ওইসব অঞ্চল দিয়ে তারা মিছিলও করছে। এখন আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি আসবে না এটা রাজনৈতিক বিষয়, আমি এইটার ব্যাপারে করবো না, কিন্তু নির্বাচনটা বানচাল করার জন্য, প্রতিহত করার জন্য কোন সহিংস পরিস্থিতি তৈরি করা, এবং যতটুকু নির্বাচন দিয়ে দেশটা আবার নতুন করে এগোবে, কারণ 3টা নির্বাচন বিএনপি জামাত ছাড়া অনেকগুলো 30টা রাজনৈতিক দল ছাড়া যদি চলতে পারে, তো এখন 1-2টা রাজনৈতিক দল ছাড়া যদি চলে ক্ষতি কি? এর পরবর্তীতে পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, তখন তারা সিদ্ধান্ত নেবে। কিন্তু অস্থিরতা কেন? এবং তাদের সাথে তাদের একটা অন্য উদ্দেশ্য, আর আভ্যন্তরীণ ভাবে একটা গ্রুপ যারা মব কালচার লালন পালন করছে, তারা আমার মনে হচ্ছে যে তারা নির্বাচন চায় না, তারা ভালোই আছে এমন, কারণ পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে তাদের খানা নেই, তারা ওই ক্ষমতার আর ওই যে ভাগ পাবে না, সেই কারণে হয়তো তারাও মরিয়া যে নির্বাচন দরকার নেই। এইগুলো এই রাজনৈতিক উদ্দেশ্যগুলো বোঝা দরকার এবং তদন্ত করা দরকার যে আসলে হাদির উপরে এই যে আক্রমণ হয়েছে এর প্রকৃত উদ্দেশ্য কি ছিল এবং কারা এর সাথে জড়িত। জি মাসুদ কামাল, আপনার কাছে জানতে চাই। জি, আমার কাছে একটা কথা হলো কি জানেন, আমি একটা কথা বলি, সেটা হলো গিয়া যে এই হাদি উনি তো অনেকদিন ধরেই সক্রিয়, অনেকদিন ধরে উনি কথাবার্তা বলেন এবং উনি নির্বাচন করবেন এই ঘোষণাও দিয়েছেন। তাদের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক, কিন্তু আমি তাকে যথেষ্ট পছন্দ করি। একজন আমি যে তাকে পছন্দ করি সেও জানে, এবং ওকে আমার কয়েকটা দিক আছে। একটা দিক হলো ও যে কথাটাই বলে বিশ্বাস থেকে বলে বলে আমার ধারণা, এবং সেই কথাটা ওর খুব মানে জোরালো ভাবে বলে। ওর বলার মধ্যে কিন্তু একটা স্পিড আছে, একটা গতি আছে, এই গতিটা অনেকে আবার পছন্দ করে না, এটা একটা দিক। কিন্তু আমার ধারণা লজিক দিয়ে কথা বলে। আমি মনে করি এই গত আন্দোলনের সামনের সারি যে মুখগুলি ছিল, সেই মুখগুলির মধ্যে আমার কাছে সবচেয়ে লজিক্যাল মুখ মনে হয় এই ওসমান ফারুক হাদিকে। এটা আমার কাছে মনে হয় পার্সোনাল, এটা আমার পার্সোনাল লাইকিং ডিসলাইকিং থাকে, আমি পার্সোনালি ওকে পছন্দই করি। আমাকেও সঙ্গে বহুবার আলোচনা হয়েছে, সে আমাকেও অ্যাটাক করছে, বাট আমি এটা এনজয় করছি। এই কারণে করেছি যে সে খুব লজিক দিয়ে কথা বলার চেষ্টা করে। ওর চিন্তার কিছু কিছু বিষয়ের সঙ্গে আমি একমত না, কিন্তু আমি ওর লজিকটাকে পছন্দ করি, ওর স্টাইলটাকে পছন্দ করি। এখন প্রশ্ন হলো, হাদিকে গত 2-3 দিনে এমন কিছু করেছে যেটা নাকি আগে কখনোই করে নাই, এমন কিছু বলেছে যেটা আগে কখনোই বলে নাই, তা কিন্তু না। হাদি বরং আগের চেয়ে এখন একটু কম বলে। কম বলে কেন? সে গত কয়েকদিন ধরে তো নির্বাচনী প্রচারণা নিয়ে ব্যস্ত। সে সবারই ভোট চায়, এবং সবারই যেহেতু ভোট পেতে হবে, এই জন্য সে আর কাউকে নতুন করে চটায় না। আমি কিন্তু খুব সতর্কভাবে এগুলি খেয়াল করছি, চটায় না। তার মানে হাদি গত 2-1 দিনে তেমন কিছু করে নাই যার জন্য তাকে এখনই গুলি করতে হবে। আমি যদি হাইপোথেটিক্যালি ধরি আর কি, একটু লজিকে চিন্তা করি, তাহলে এখন তাহলে তাকে গুলি করা হলো কেন? তার মানে এখন গুলি করার পেছনে হাদির নিজস্ব কোনো ভূমিকা নাই, হাদির কোনো কথা বা আচরণের জন্য তাকে গুলি করা হয় নাই। গুলি করা হয়েছে যে গুলি করার জন্য একজন লোক দরকার ছিল, মাথায় গুলি করার জন্য একটা মাথা দরকার ছিল। যারা গুলি করেছে তাদের কাছে একটা মাথা দরকার ছিল। তারা চিন্তা করেছে কাকে কোন মাথাটায় গুলি করলে পরে তাদের উদ্দেশ্যটা সাধিত হতে পারে। মাসুদ কামাল, আমাদের শেষ করতে তারা এখানে হাদিকে বেছে নিয়েছে। জি জি, ধন্যবাদ মাসুদ কামাল, ধন্যবাদ মোস্তফা ফিরোজ। প্রিয় দর্শক, এই ছিল সংবাদ সম্প্রসারণে, ডিবিসির সঙ্গেই থাকুন।